স্বাগত সংবাদযোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী সব দলই স্বাক্ষর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একাত্তরকে তিনি বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো মিলেই এই জুলাই সনদ প্রস্তুত করেছে, তবে সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আছে গোপনীয়তা। 17 অক্টোবর সনদ স্বাক্ষরের পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ইতালি থেকে ফিরে সনদ স্বাক্ষরে যোগ দেবেন বলে জানান শফিকুল আলম। প্রতিবেদনে দেখছিলেন সরকার আসলে জুলাই সনদ নিয়ে কঠোর গোপনীয়তায় রয়েছে, আবার একই সঙ্গে সরকার প্রত্যাশাও করছে ফ্যাসিবাদ বিরোধী সব দলই আসলে জুলাই সনদে স্বাক্ষর করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে 5টি ইসলামিক যে রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে জুলাই সনদে স্বাক্ষরের আগে নির্বাচনের ক্ষেত্রে পিআর প্রক্রিয়া সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে, অর্থাৎ পিআর প্রক্রিয়ার ব্যাপারটাতে নিশ্চিত হতে হবে, তারপরে তারা সেখানে স্বাক্ষর করবেন। এই যখন বাস্তবতা তখন আমরা একটু আলাপ করতে চাই। সব সংশয় কেটে গিয়েছে এবং জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে, এমন বাস্তবতা কতটুকু আসলে প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। দীর্ঘ সময় ধরে রাজনীতিতে একটা অভিজ্ঞতা আপনার আছে এবং বর্তমান যে পরিস্থিতি সেটাও আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। এই বাস্তবতায় এখন জুলাই সনদ দুদিন পিছিয়ে, অর্থাৎ 15 অক্টোবর বলা হলেও সেটা 17 অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে এবং সরকার প্রত্যাশা করছে যে সব দল সেখানে স্বাক্ষর করবে। আপনার অভিজ্ঞতা কি বলে? সেই আস্থা, সেই আশাবাদ, সেই সংশয় আছে কিনা? সব কিছু মিলে আসলে কতটুকু আশাবাদে আপনি? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের উপর দিয়ে তো অনেক দিন যাবৎ টর্নেডো চলে যাচ্ছে, জার্নিটা কিন্তু খুব একটা ভালো না। এই ভালো নাটা সবগুলো দল যারা এখন আছেন তারা কিন্তু বুঝতে পারে যে বাংলাদেশের অবস্থাটা ভালো না, এবং এই ভালো না থেকেই তারা কিন্তু একটা ঐক্যমতে পৌঁছানোর কথা আমার হিসাব মতে। কারণ প্রত্যেকটা দল পোড় খাওয়া দল এখন যারা আছে, এবং প্রত্যেকটা দল আপনার 24-এর আন্দোলনে মাঠে থাকা দল। সো এই জায়গায় যদি তারা বড় ধরনের কোনো আবার ঝামেলার মধ্যে পড়ে, তাহলে কিন্তু ওই পতিত স্বৈরাচার, পতিত হায়না তখন কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে কি আমার মনে হয় অনেকটা উঠেছেও। সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যে আবার এই যে দলাদলি, গণতন্ত্রকে কেন্দ্র করে, গণতন্ত্রকে মজবুত না করেই যখন আমরা নিজেরা নিজেদের সামান্য জিনিস নিয়ে হইচই বাঁধিয়ে ফেলি, যেটা সেনা প্রধান বলেছিলেন যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন একটা সময় কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তো সেই হিসেবে যদি আমি বলি, এটাই কিন্তু সত্যি। আমরা যখন কথা বলছি তখন কিন্তু দেশের অবস্থা অনেক রকম, অনেক কিছুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তো সেই জায়গায় যদি আমরা মনে করি যে আমাদের এই যে বিষয়বস্তুগুলো আগে ছিল না, সেগুলোকে আমরা হঠাৎ করে এনে হঠাৎ করে আমরা এটাকে মানে এস্টাবলিশড করার জন্য আমরা যা খুশি তাই করবো, তাতে কি হবে? গণতন্ত্র আবারও ধাক্কার মধ্যে পড়বে। গণতন্ত্র কিন্তু এখনো মাথা তুলে দাঁড়ায়নি, এখনো কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা আছে। সেইখানে আপনি বিশ্বাসটা, এখানে যেটা সবচেয়ে বড় কাজে দেওয়ার কথা, সেই বিশ্বাসটাই নাই আপনার। যখন বিএনপি বলেছিল জুলাই সনদের ব্যাপারে যে আমরা সরকারে যেই আসুক তারা আমরা এখন সিগনেচার করে রাখবো, তখন তারাই এটা করবে, এই মর্মে অঙ্গীকার করা হোক। কিন্তু সেইখানে কিছু দল সেটা মানলেন না এবং তারা বললেন যে কোনো ভাবে হোক গণভোট হতেই হবে। তো একটা পর্যায়ে বিএনপি কিন্তু কি চায়? বিএনপি এই দেশে শান্তি চায়, বিএনপি এই দেশের সুন্দর একটা নির্বাচন চায়। সেই শান্তি এবং নির্বাচনের লক্ষ্যে বিএনপি কি করেছে? আপনার গণভোটে রাজি হয়েছে। এখন যেটা আছে, একদল বলছেন যে নির্বাচনের আগেই এই ভোটটা হতে হবে, বিএনপি বলেছে যে নির্বাচনের দিন একই সাথে দুইটা ব্যালট ব্যাপারে, একটা হা ভোট না ভোট গণভোট, আরেকটা হলো এমপির ভোট দিলে সবচেয়ে বেটার হয়। এই জায়গাটায় এসে আটকে আছে। আরেকটা যেটা আটকে আছে সেটা হলো যে নোট অফ ডিসেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা কিভাবে এটার সমাধান হবে। এই জিনিসগুলো আগামী 15 তারিখে 15ই অক্টোবর এটা ফাইনালাইজ করার কথা ছিল, কিন্তু এখন 2 দিন সময় বাড়ানো হয়েছে। আমরা মনে করি যে সবকিছু মিলে আমাদের সমস্ত মানে গণতন্ত্রমুখী দলগুলো, সমস্ত যে দলগুলো এখন
ওই সংস্কারের মধ্যে আছেন, তারা সবকিছু ভুলে, নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে তারা দেশের স্বার্থকে কেন্দ্র করে, দেশের গণতন্ত্রকে কেন্দ্র করে এবং একটা জায়গায় তারা আসবে বা আসুক, একদম পরিষ্কার। আমি আসলে এই বক্তব্যটাই আসলে আপনার কাছ থেকে আমি জেনে নিলাম, এবং এখানে আমি মুফতি দেলোয়ার হোসেন সাকি আপনাকে একটু যুক্ত করি। 17 তারিখে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করছেন, কোনো যদি কিন্তু কি আছে নাকি? আসলে ঐক্যমত কমিশনের এবং জুলাই সনদের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রত্যাশা ছিল, জাতির কাছে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল যে নির্বাচন কমিশন সংস্কার, এরপর যারা ফেসিবাসদের দোষর আছে তাদের দৃশ্যমান বিচার হওয়া, এমনকি নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা ছিল। জুলাই সনদের স্বাক্ষরিত হোক, সেটা তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। এটা আমাদের মৌলিক 5টা দাবির মধ্যে একটি, সেটা হলো জুলাই সনদ স্বাক্ষরিত হোক এবং এটার একটা আইনি ভিত্তি থাকুক, এটা আমরা চেয়েছি। তাতে অন্তত পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তারা যাতে অন্তত এই জুলাই সনদের কোনো কাটছাঁট করতে না পারে, যাতে তারা তাদের মতো করে আবার নতুন করে ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এই জন্য আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, শুধু ঘোষণা নয়। এই আইনি ভিত্তিটা সবচেয়ে জরুরি ছিল। এমনকি সংবিধান সংস্কারের বিষয়ে আমরা গণভোটের কথা বলেছি, সেটা আবার বলেছি নির্বাচনের আগে। একেবারে একটা বিষয় আমার মাথায় আসে না, সেটা হলো নির্বাচনের দিন যদি গণভোট হয়ে যায়, ধরেন গণভোট হবে কেন? আমি আসলে গণভোটের প্রসঙ্গে, নির্বাচনের প্রক্রিয়ার প্রসঙ্গে সবকিছুতে আসবো ধাপে ধাপে। শুধু একটা জিনিস আমি মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের ক্ষেত্রে কোনো রকমের সংশয় আছে কিনা আপনাদের দিক থেকে, কোনো রকমের যদি কিন্তু আছে কিনা? আমাদের যদি মানে আমাদের কিছু প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনা নিয়ে এখনো ডিসকাসের সুযোগ আছে, তবুও সেটা কেন্দ্র বিবেচনা করতে মহতরম আমির এবং আমাদের নির্বাহী পরিষদ আলোচনা করে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে, আশা করি পজিটিভ হবে। আচ্ছা, কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি জুলাই সনদ নিয়ে। সেটা আইনি ভিত্তির ব্যাপারে আমাদের মৌলিক একটা কথা আছে, সেটা হলো যদি আইনি ভিত্তি না থাকে এই জুলাই সনদের, তাহলে এই ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো অসার, এটার কোনো বাস্তবতা থাকবে না। যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে এরা যদি এই জুলাই সনদের একটা মতো যদি কার্যকর না করে, তাহলে আপনি কি করবেন? কিছু করার নেই। এটার একটা সাংবিধানিক ভিত্তির প্রয়োজন আছে, একটা ঘোষণাপত্রের প্রয়োজন আছে, যেটা আমরা বরাবরই বলে আসছি অন্তর্বর্তীকালীন সরকারের এটা আছে। কিন্তু গণভোটের ক্ষেত্রে তো অন্তত এটা বিএনপির পক্ষ থেকেও তো স্পষ্ট করে বলা হয়েছে যে গণভোটে তারা তো রাজি এবং সেটা হতে পারে নির্বাচনের দিনেই সেটা সম্ভব। অর্থাৎ এটা টাইম ফ্রেম নিয়ে কেন এত সংশয় সেক্ষেত্রে আপনাদের মধ্যে কাজ করবে? এই ক্ষেত্রে কঠিন একটা রাজনৈতিক চাল আছে। যেমন ধরেন এক্সাম্পল, আমরা মনে করলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়েই গণভোট হবে। আচ্ছা, গণভোট যদি হয়, যারা সংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পর সংশোধন, সংবিধানের আইন, ধারা উপধারা পরিবর্তনের এখতিয়ারটা কিন্তু সংসদ অটোমেটিকলি পেয়ে যাচ্ছে, ক্ষমতাটা। তাহলে সেখানে সেই দিন গণভোটের কথা বলা, তাহলে এটা অযৌক্তিক। এই জন্য গণভোটটা হতে হবে নির্বাচনের আগে গণভোট হয়ে অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা আসবে, এরপর জুলাই সনদের আইনি ভিত্তি আসবে, এরপর বাংলাদেশ কোন কাঠামোর উপরে চলবে। আচ্ছা, আমি এখানে অনেকগুলো পয়েন্ট আপনি বললেন, তো জুলাই সনদের আইনি ভিত্তির কথা বললেন, নির্বাচনী প্রক্রিয়ার কথা বললেন, গণভোটের সময়ের কথা বললেন, মানে এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত হতে হতে খেয়াল করবেন, কিন্তু মাঝখানে হাতে আর মাত্র 4টা মাস আছে যদি আমি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা চিন্তা করি, তার মানে সময় একেবারে হাতের নাগালে। হ্যাঁ, আপনি একটু থাকবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। তার আগে ছোট করে নীলুফা চৌধুরী মনি, আপনার কাছে একটু স্পষ্ট হয়ে নেই, মানে নির্বাচনের দিন গণভোট আর নির্বাচনের আগে গণভোট, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? মানে একটা রাজনৈতিক চালের কথা বলা হচ্ছে, ব্যাখ্যাটা কি আসলে? এটা আমি মনে করি ওনারা এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো, এটা ওই ধরনের কিছু না। আমি আপনাকে একটা জিনিস বলি, সবগুলো দল তো একটা জায়গায় উপনীত হয়েছে যে গণভোট হবে, তো সেইখানে গণভোট 2 দিন আগে পরে। আরেকটা জিনিস, যেদিন ইলেকশন সেই দিনই কিন্তু এমপি রেজাল্ট হবে, যখন আপনার গণভোটের রেজাল্টও তখন হবে। এমপিরা যে আপনার মাতাব্বরি করবে সেটা কিন্তু করার সম্ভাবনা নাই, কারণ এমপি পাশ করার পরেও 3 দিনের মধ্যে গ্যাজেট হবে, গ্যাজেটের পরে তারা শপথ নিবে, কিন্তু গণভোটের রেজাল্টটা যখন হবে তখন কিন্তু একই সাথে তাদেরও গ্যাজেট হয়ে যাবে।
তো অতএব এই জায়গাটায় এখানে নোট অফ ডিসেন্ট যেগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে হয়তো বা সংসদে আলোচনা আলাপ হতে পারে। এছাড়া তো আমার মনে হয় না যে অন্য কোনো জিনিসে আপনার এটা নিয়ে সমস্যা আছে। এটা ওনাদের একটা জায়গায় সমস্যা, সেটা হলো বিশ্বাসের জায়গা, যে যদি বিএনপি পাওয়ারে যায় তখন যদি বিএনপি বেঁকে বসে, বিএনপির অতীত ইতিহাস যদি আপনারা দেখেন, বিএনপি কখনো মানুষকে কথা দিয়ে কথার বরখেলাপ করে না। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা জনাব তারেক রহমান, ওনারা তিনজনকেই যদি আপনারা দেখেন, তিনজনকেই যদি জাস্টিফাই করেন, তাহলে ওনারা কিন্তু কখনোই এই দেশবাসীর সাথে কখনোই কোনো অন্যায় আচরণ কিংবা বরখেলাপ কথার কখনো কোনো দিনই করেন নাই। সো এই জায়গায় তাদের কেন এটা মনে হয় যে এটা তাদের আগেই এই প্রশ্নটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা করেন। আমি মুফতি দেলোয়ার হোসেন আপনার কাছে এটা একটু জানতে চাই, মানে আমি যখন কথা বলছি আপনাদের দুজনের সঙ্গে, আপনারা দুজনই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, দুজনই সেই জুলাইয়ের সময় খুব সক্রিয় ছিলেন, রাজনৈতিক দল হিসেবে মাঠে ছিলেন। আপনারা কেন আস্থা রাখতে পারছেন না? দল হিসেবে একজন আরেকজনের প্রতি আস্থা রাখা তো জরুরি। গণভোট নির্বাচনের দিন হয়ে গেলে বড় একটা রাজনৈতিক চাল ঘটে যাবে, মানে এই ব্যাপারটা কেন কাজ করছে আপনাদের মধ্যে? আসলে মৌলিকভাবে একটা বিষয় আছে, সেটা হলো এটা হলো পুরো জাতির বিষয়। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা নতুন বন্দোবস্ত পেয়েছি। এই পুরনো 54 বছরের যে আমরা মানে রাজনীতি দেখেছি, নোংরা রাজনীতি, ক্ষমতার জন্য জাতিকে ব্যবহার করা, জনগণকে ব্যবহার করা, এই যে প্রতিযোগিতাটা, এটাকে আমরা আর নতুন করে দেখতে চাই না। এখন এই জন্য এগুলো বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটা হলো জাতির মৌলিক মানে মৌলিক মুক্তির বিষয়। নতুন ফ্যাসিবাদ যাতে আসতে না পারে, এই জন্য আমরা অন্তত এই ক্ষেত্রে গণভোটটা নির্বাচনের আগে চাই। বিএনপি বলছে, আচ্ছা বিএনপির রেকর্ড ইতিহাস কি আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচন আপনি জানেন না? 15 ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এরকম অনেক দুর্ঘটনা ঘটনা, রাজনৈতিক অনেক ভুল সিদ্ধান্ত বিএনপি থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কোনো শঙ্কায় যেতে চাই না। অথচ এই 2000-এর মতো মানুষ শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে। বিশাল 17 বছরের পর এত বিশাল একটা পট পরিবর্তনে জাতির বিশাল একটা প্রত্যাশা আছে। এই প্রত্যাশাটাকে আমরা শঙ্কায় রাখতে চাচ্ছি না, কোন রকম শঙ্কায় রাখতে চাচ্ছি না। এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না যে নির্বাচনের আগে গণভোট হবে, গণভোট হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, আইনি ভিত্তি হওয়ার পর এই জুলাই ঘোষণা অনুযায়ী, সনদ অনুযায়ী আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ চলবে। এটাকে আগে সুনিশ্চিত হতে হবে, যাতে কোনো ব্যক্তি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবার আওয়ামী লীগ। কিন্তু আপনার কি মনে হয় না, মানে এই বিষয়টা নিয়ে যদি আমরা এখন, জনাব সাকি, আমরা যদি এই বিষয়টা নিয়ে এখন সামনে আনি যে গণভোট এটা একটা বড় ইস্যু, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো রাজপথ এখন কাঁপছে পিয়ার দাবিতে। বিভিন্ন আপনাদের প্রায় 7টি ইসলামিক রাজনৈতিক দলগুলো একদম সরাসরি আসলে পিয়ার প্রক্রিয়া নির্বাচন আপনারা চাইছেন এরকম বলছেন, সেটা একটা সিদ্ধান্তের বিষয়। এর মাঝখানে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটাও একটা ইস্যু, নানা কিছু বিষয় রয়েছে হাতে, একদম সময় কম। আপনার মনে হয় না এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে? নির্বাচিত সরকারের উপরে কিছু কিছু দায়িত্ব ছেড়ে দেওয়াটা উচিত, অন্তত এটুকু আস্থা রাখা উচিত। আমি 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 স্পষ্ট করতে চাই, সেটা হলো গত 17 বছরে যারা নির্বাচনী কার্যক্রমটা পরিচালনা করেছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত, এই যে বিশাল একটা জনগোষ্ঠী আওয়ামী দোসরকে সাপোর্ট করেছিল, এই ক্ষেত্রে মৌলিক কোন সংস্কার দৃশ্যমান হয়নি। এই মৌলিক ঐক্যমত্য কমিশন যে 8 মাস ধরে 72টা সেশন করলো, সেখানে কোনো মৌলিক সংস্কার আপনি দেখছেন না? মানে ঐক্যমত্য কমিশন যে 8টা মাস ধরে 72টা সেশন করলো, হ্যাঁ কিছু, জি বলুন আপনি। মৌলিক কোনো সংস্কার দৃশ্যমান হয়নি, মৌলিক কোনো সংস্কার দৃশ্যমান হয়নি। সেটা কি? সেটা হলো কিছু ধারা উপধারা নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, এরপর দ্বিমত থাকার পরও ঐক্যমতে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে কার্যকর করা, এটা পূর্ব শর্ত নির্বাচনের জন্য। আপনি যদি স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই অন্তত জুলাই সনদের ভিত্তিতে আপনাকে এই সংস্কারগুলোকে কার্যকর করতে হবে, দৃশ্যমান করতে হবে। এটাকে কার্যকর না করে আপনি যদি নির্বাচন করেন, তাহলে আওয়ামী লীগ 17 বছরে যে স্টাইলে নির্বাচন করেছেন সেভাবে নির্বাচন হবে।
সেটা হওয়া কি আদৌ সম্ভব এখন? কারণ এখন আওয়ামী লীগের মতো একটা রেজিমে যখন পতন হয়ে গেছে এবং আপনারা যখন খুব শক্তভাবে নিজেদের মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন এবং কোনো কিছু এখন গোপন করার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে নতুন করে ফ্যাসিবাদী মাথা চাড়া দিয়ে ওঠা এত সহজ কিনা? আমি সবশেষ একটু কথা বলে নিতে চাই নীলুফা চৌধুরী মনি। মানে নানামুখী সংশয়ের কথা তো বলা হচ্ছে এবং এটাও ধারণা করা হচ্ছে যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে বোধহয় আমরা ঢুকে যাব, বোধহয় নতুন করে একটা ফ্যাসিবাদ চড়াও হয়ে যাবে। যদি এই সংশয়গুলো থাকে, নির্বাচনগুলো ধীর হয়, সেই হিসেবে তো সেই পুরনো জিনিস আবারও নতুন করে চেপে বসতে পারে। অর্থাৎ আপনাদের মধ্যে মতপার্থক্য যদি মতভেদ তৈরি করে তাহলে তো বিপত্তি আসবে। দেখেন, ইতিমধ্যেই মতভেদ তৈরি করে ফেলেছে, এখানে আর বলার অপেক্ষা রাখে না। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে যদি আপনার যত রকম আইন হোক, যে সরকার থাকে, যেমন আগের যে সংবিধান, আমাদের যে ৭২-এর সংবিধান আছে, ওইখানে কোনো একটা লাইন বলতে পারবেন যে এই লাইনটা অকেজো, গ্রহণযোগ্যতা নাই? অথচ যখন যে সরকার স্বৈর শাসন চালিয়েছে, যখন যেভাবে আপনার সেনাবাহিনী দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর হয়েছে, তখন কি ওই সংবিধান কোনো কাজে এসেছিল? আসে নাই। তাহলে এখনো যে এই যে বলা হচ্ছে যে জুলাইয়ের সনদের এই যে সিকিউরিটির জন্য যে আগে করতে হবে, এটা কতটুকু কাজে আসবে? কারণ এটা পাশ করার জন্য কিন্তু ওই রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদেরকেই দরকার। যত কথাই বলেন আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলে, যে গভর্নমেন্টই বলি, জনগণের নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কিন্তু এটা কোনো কাজ করবে না। আর আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন আপনার ২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের অবস্থা এমন যে জিডিপির গ্রোথ ৪.৮ পয়েন্টে নেমে গেছে এবং দারিদ্র্য সীমানা আরো ২১.২ পয়েন্ট বেড়ে গেছে। এই সময়টায় আপনার ১ মাস বা ১.৫ মাসের ব্যবধানে যদি দুইটা নির্বাচন হয়, হাভোট নাই ভোট কিন্তু একই নির্বাচনের জন্য সমস্ত কিছু রেডি একইভাবে করতে হবে। ব্যালট কিন্তু একই হতে পারে, ব্যালটের লম্বাই একটু ছোট হতে পারে, কিন্তু আর অন্য সবকিছুই কিন্তু একই। যেভাবে আপনার প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, যেভাবে গার্ড দেওয়ার কথা সেইভাবেই দিবে। তাহলে এতগুলো টাকা খরচ করার কোনো অর্থ হয় কিনা বাংলাদেশের যখন আমরা যে অবস্থান করছি? একদম আপনার যুক্তিগুলো স্পষ্ট এবং হাতে সময়টা যেহেতু কম, আমি আসলে এই মতামতগুলো জানার চেষ্টা করছিলাম এবং দিন শেষে আসলে আলাপ আলোচনা যেখানেই ঠেকুক না কেন সবারই প্রত্যাশা থাকবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগোতে পারবো এবং যেই মতভেদ তৈরি হচ্ছিল সেটা আবারও মিটে যাবে এবং মতপার্থক্য থাকবে, গণতান্ত্রিক সৌন্দর্য বটে, কিন্তু সেটাও একটা পরিশীলন পর্যায়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি এবং একই সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি। এবং এই ছিল আজকে সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত ১০টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।